নানান কথা সাহিত্যিকরা যুগ যুগ ধরে জেলেদের জীবনকে নিয়ে নানান ছবি এঁকেছেন তাদের সাহিত্যে। জেলেদের জীবনকে নিয়ে লেখা একটি অনুবাদিত উপন্যাসের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। সেটি হচ্ছে চিংড়ি, যেখানে তাদের জীবনের দুঃসাহসিক কাজ আমরা দেখতে পাই, প্রতিদিনের লড়াই, প্রকৃতির সাথে বেঁচে থাকার লড়াই দেখতে পাই। এছাড়াও আরো অন্যান্য অনেক উপন্যাস আছে, যেমন পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, আরো অনেক উপন্যাসের নাম বলা যায় বা খুঁজে পাওয়া যায়। এই সমস্ত উপন্যাসের কিছু ক্ষেত্রে প্রধান বিষয় জেলেদের জীবন, কিছু ক্ষেত্রে নদী প্রধান বিষয়। আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেই উপন্যাসটির প্রধান বিষয়বস্তু প্রকৃতির সাথে গরিব বা দরিদ্র মানুষগুলোর প্রতিদিনের জীবনের লড়াই, প্রতিদিনের জীবন মৃত্যুর দোলাচলে বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াই এই উপন্যাসটিতে লেখক তুলে ধরেছেন। উপন্যাসটির নাম হচ্ছে গহীন গাং। উপন্যাসটি লিখেছেন সাধন চট্টোপাধ্যায়। এই হচ্ছে বইটি। উপন্যাসটি আছে উপন্যাস সমগ্র 1 নম্বর খণ্ডে। এটি করুণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই উপন্যাস সমগ্রটির মুদ্রিত মূল্য 300 টাকা। আর আলাদাভাবে গোয়িং গাং উপন্যাসটা এই মুহূর্তে হয়তো পাওয়া যায় না বলেই আমি জানি। তবে যদি আপনারা খোঁজার চেষ্টা করেন উপন্যাসটি, তাহলে কথারূপ প্রকাশ সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল। তাই যদি এই উপন্যাসটি পড়ার ইচ্ছা তৈরি হয় আমার রিভিউ শোনার পর, তাহলে বলবো অবশ্যই এই খণ্ডটি সংগ্রহ করার জন্য। কারণ প্রতিটি উপন্যাসই আর যেগুলি আছে সেগুলো আমি বলে দিই, অন্য রকম বিষয়কে নিয়ে লেখক তুলে ধরেছেন। প্রথম উপন্যাস বললাম গহীন গাং, দ্বিতীয় সাতপুরুষ.com, তৃতীয় ধরিত্রী, শেষ রাতের শেয়াল চতুর্থ, পঞ্চম উপন্যাস মাটির অ্যান্টেনা, আর লাস্ট উপন্যাস এই খণ্ডের জল তিমির। আজকের আলোচনা গহীন গাং। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আজকে নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেই উপন্যাসের লেখক মালোদের জীবনের কথা বলেছেন। মালো একটি সম্প্রদায় যারা জেলে, অর্থাৎ যারা মাছ ধরে, নদীতেই যাদের জীবন কেটে যায়, বড় হওয়া, বেঁচে থাকা, সংসার করা এবং মৃত্যুর দিকে পা বাড়ানো, এই যে জীবন চক্র সেটা নদীকে কেন্দ্র করেই কেটে যায়, বা নদীর বুকে ভেসে ভেসেই যাদের জীবন কেটে যায়, তাদের মধ্যে একটি জাতি বা একটি সম্প্রদায় হচ্ছে মালো সম্প্রদায়। এই মালোদের জীবনের দুঃখ, যন্ত্রণা, তাদের জীবনের যে করুণ ছবি লেখক অঙ্কন করেছেন, তা পড়লে বারবার মনে হয় যে গ্রামের মানুষগুলোর সত্যি জীবনটার কোনো মূল্য আমাদের কাছে তো নেই, তাদের কাছেও হয়তো তাদের জীবনের মূল্য দেওয়ার সময়টুকু নেই। এখানে লেখক তাদের জীবন মৃত্যুকে নিয়ে বলেছেন, জীবন নাকি পদ্মপাতায় জলের মতো, এই আছে এই নেই। এই মালো জাতি বা মালো সম্প্রদায় যেন জীবন আর মৃত্যু, এই দুই নৌকোয় নিজেদের জীবনকে বহন করে। কখন যদি পা স্লিপ করে তাহলে ওই পদ্মপাতায় জলের মতো, এই আছে এই নেই হয়ে যাবে। এই উপন্যাসে গহীন গাং মানে গভীর গাং, এখানে দেখানো হয় যে প্রতিদিন মাছ ধরে এবং মাছ ধরে খটিদার বলেছেন, মানে এক ধরনের দালালদের বিক্রি করে এবং সেটা খুব কম পয়সায়। দালালদের কাছেই যেন প্রতিটা মালো সম্প্রদায়ের প্রাণ ভোমরা বাঁধা থাকে। কিভাবে বাঁধা থাকে? কারণ তাদের নৌকা কেনার ক্ষমতা নেই, জাল কেনার ক্ষমতা নেই, তাই নৌকা এবং জাল এই দালালদের কাছ থেকেই নিতে হয় অধিক দামে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেই দাম তারা শোধ করতে পারে না বা দিতে পারে না। সেই জন্য তারা প্রতি মাসে কিছু কিছু করে টাকা কাটায়, অথবা তারা তাদের থেকে জাল আর নৌকা ধার নেয় বলে তার জন্য কম টাকায় তাকে মাছ দিতে হয়। এই যে তাদের জীবনটা বাধা পড়ে রইল, কেউ যদি চায় সে তার মাছ অন্য জায়গায় বিক্রি করে তার নৌকা আর জালের দাম দেবে, সেই কাজও কোনো দালাল করতে দেয় না। আধুনিক কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে সিন্ডিকেট। সরকারিভাবে এই উপন্যাসে দেখা গেছে যে সরকারিভাবে চেষ্টা করা হয়েছে বা কোঅপারেটিভ থেকে চেষ্টা করেছে এদেরকে মুছে ফেলতে, কিন্তু এরা কখনোই মুছে যায়নি, বরঞ্চ আছে, মানে আগেও ছিল এখনো আছে। বরঞ্চ বর্তমানে যদি দেখি যে এই দালাল জোরদার এরাই এখন কোঅপারেটিভ সংস্থায় উঠে এসেছে, মানে নিজেদেরকে উত্তীর্ণ করেছেন।
তো এই উপন্যাসের গহীন গান শুধুমাত্র নদীতে গিয়ে মাছ ধরছে, তাদের জীবনে মৃত্যু নেমে আসছে বা দুর্দশা কষ্ট নেমে আসছে তা নয়। এই উপন্যাসে দেখানো হয় যে জঙ্গলে যেতে হয় এবং জঙ্গলের অনেক গভীরে, যেখানে জল মানে বাঘ আছে, এই শব্দটা না বললেও নানান রকম ভাবে লেখক ইশারা করেছেন বাঘ থাকার। তো এই যে তাদের সব সময় একটা আতঙ্ক, বনে জঙ্গলে যাচ্ছে মানে হয়তো সে ফিরে আসবে না, তাদের এই আতঙ্ক যেন তাদেরকে আরো অনেক বেশি কঠিন করে তুলেছে। কিন্তু তাদের মনকে কঠিন করে তুললেও এই আতঙ্কে বাঁচতে বাঁচতে মালু সম্প্রদায় যেন মরে বেঁচে আছে, তাদের বেঁচে থাকা তাদের মরে যাওয়ার সামিল। মালু সম্প্রদায়ের মধ্যে এমন একটি মহিলাও নেই যাদের কোনোদিন কালো পেড়ে থান পড়তে হয়নি, অর্থাৎ তাদের স্বামী মারা গেছেই, মারা যাবেই, এবং সেটা হয় বাঘের হাতে বা সাপে কামড়ে। এবং তাদের অগাধ বর্ষা বনবিবি এবং কুসংস্কার আচ্ছন্ন একটি জাতি। কারণ আমরা জানি যখনই গরিব বা দারিদ্রতা এসে আমাদের ঘাড়ে চেপে বসে, তখন সমস্ত সংস্কারকে মুছে ফেলে আমরা কুসংস্কারের দ্বারস্থ হই। এবং সেই ছবি এখানে দেখানো হয়, যেখানে দেনা দায়ে খেতে না পাওয়ার মতো অবস্থা, সেখানে যখন বাবাকে হারাচ্ছে এই উপন্যাসের প্রধান চরিত্র বা নায়ক, তখন তাকে বলা হচ্ছে তোমাকে কুশপুত্তুর বানাতে হবে এবং পড়াতে হবে। সেই যখন সেটার বিরুদ্ধে যায়, বলে যে না আমার কাছে টাকা নেই, আমার পক্ষে সম্ভব না, তখন গোটা গ্রাম তাকে কোনোভাবেই আর টিকতে দেয় না। সে বলে যে না আমি বনে জঙ্গলে গিয়ে মাছ ধরবো না, আমি অন্য প্রসেসে, সরকারি প্রসেসে গিয়ে মাছ ধরবো। তার এই প্রোটেস্ট, তার এই নিজেকে জাল ছিঁড়ে বেরোনোর যে চেষ্টা, এই কুসংস্কার থেকে বেরোনোর চেষ্টা, সেই চেষ্টাকে সবাই মিলে বাধা দেয় এবং তাকে কি কি সমস্যায় পড়তে হয় সেটা আপনারা পড়লে জানতে পারবেন। এবারে সেই কুশপুত্তর, যখন কোনো বাবা বা গুরুজন মারা যায়, ওদের নিয়ম হচ্ছে যেহেতু মৃতদেহ পাওয়া যায় না, বাঘে নিয়ে চলে যায় বা আনা সম্ভব হয় না, তখন মানবদের মত অনুযায়ী, হিন্দু মতে তার সব দেহ সৎকার করা হলো না, আগুন দেওয়া হলো না, সেই জন্য কুশপুত্তর জ্বালিয়ে তাকে আগুন দিতে হয় এবং শুদ্ধ হতে হয়, তাদের এই নিয়ম। এবং সেই কুশপুত্তর জ্বালাতে গেলে অনেক খরচ। তো এই প্রধান চরিত্র সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় এবং যেমন পৈতৃক সূত্রে সম্পত্তি আসে ছেলের কাছে, সন্তানের কাছে, তেমন পৈতৃক সূত্রে এখানে ধারও ছেলের ঘাড়ে চাপছে এবং ছেলে জানে না, মানে গরিবকে আরো আরো অনেক গরিব করে দেওয়ার জন্য, আরো দরিদ্র করে দেওয়ার জন্যই একটা গোটা গ্রামের সমস্ত রকম নিয়ম নীতি তৈরি হয়েছে। তাদের 50 টাকা হয়তো কোনো একজন ধার নিয়েছে, 3 বছরেও সেই 50 টাকা তো শোধ হয়নি, টাকা দেওয়ার সত্ত্বেও বরঞ্চ সেটা বেড়ে 245 টাকা হয়ে গেছে। এই যে একটা ছবি, মানে চক্রবৃদ্ধি হারে সুদ বেড়ে যাচ্ছে। তো এই ছবিগুলোই যদি আমরা বর্তমানে ফেলি, দেখা যাবে যে আমাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও কিন্তু ধীরে ধীরে এইদিকেই যাচ্ছে আবারও, যেখানে দরিদ্রকে আরো অনেক বেশি দরিদ্র করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। মানে প্রতিদিনের বাজার মূল্য যেভাবে বেড়েছে, তাতে সাধারণ মানুষের পক্ষে নিজের জীবনটুকুর প্রতিদিনের যে খরচ মিটিয়ে তার আর কোনো শখ শৌখিনতা বা কোনো নিয়ম কর্তব্য পালন করতে গেলে হয়তো আর একটা মানুষের কাছে গিয়ে হাত পাততে হচ্ছে অথবা ব্যাংকে গিয়ে ধার করতে হচ্ছে। এই ছবিটি যেন আমরা এই উপন্যাসে দেখতে পাই, কিন্তু সেই সময় এবং ওখানকার পরিস্থিতি অনুযায়ী। খালি প্রেক্ষাপটটা হচ্ছে নদীর আশেপাশে থাকা মানুষগুলোর জীবন, শুধু নদীর আশেপাশে না, নদীকে কেন্দ্র করে বেঁচে থাকা মানুষগুলোর জীবন, এবং যাদের কাজ হচ্ছে মাছ ধরে জীবন অতিবাহিত করা, জীবন জীবিকা পালন করা। এটা একটা গেল। আর একটা হচ্ছে এই উপন্যাসে বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশের কথাও লেখক তুলে ধরেছে। যে সময় কমরেডরা বলছেন, যে লেখক বলছেন যে কমরেডরা বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে গরিব মানুষগুলোকে নানান রকমভাবে পলিটিক্যালি তাদের জ্ঞান, তাদের নীতি শিক্ষা দিচ্ছিল, এই ছবি দেখা গেছে। এবং সেই সময় সরকার, যে সরকার, সেই সরকার তাদেরকে শাস্তি দিচ্ছে, এই নানান রকম ছবি নিয়ে এই গহীন গান উপন্যাসটা লেখক লিখেছেন। এবং এই উপন্যাসটির মধ্যে যে গভীরতা আছে, সেই গভীরতায় পৌঁছতে গেলে এই উপন্যাসটি পড়ার জন্য খুব মনোযোগের প্রয়োজন। এবং সাধন চট্টোপাধ্যায় শুধুমাত্র একজন
গল্পকার বা ঔপন্যাসিক নয়, উনি একজন সাহিত্যিক। সাহিত্যিকের লেখা পড়তে গেলে সাহিত্য চর্চা করতে হয় এবং তারপর সাহিত্যিকের লেখা পড়া যায় এবং বোঝা যায়। তো গহীন গান আপনারা যদি পড়েন আমার খুব ভালো লাগবে। সাধন চট্টোপাধ্যায় লেখা আমার ভীষণ ভালো লাগে। ওনার অর্ধপাণ্ডব এই উপন্যাসগুলো অলরেডি আমি রিভিউ করেছি, আপনারা চাইলে সেগুলো শুনে নিতে পারেন, আমাদের চ্যানেলে অলরেডি আছে। আর আজকের এই রিভিউটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তীতে নতুন উপস্থাপনায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বই পড়বেন। বিদায়।